এক নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছেন? এই প্রশ্নটি এভাবে আসতে পারে, খাওয়ায় আর লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে। তাহলে এখন যে প্রশ্নগুলি বলছি সেগুলি ভালো করে রেডি করো। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, ভালো করে রেডি করো। উত্তর, মতি নন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতীশ সিংহ উদ্ধৃতাংশের বক্তা। তিনি বিষ্ণুধরের উদ্দেশ্যে এই মন্তব্যটি করেন। পরের পার্টের উত্তর, বিষ্ণুধরের দেহের ওজন 3.5 মণ, কাজেই বিশাল বপুর উপযুক্ত ছিল তার খাদ্য তালিকা। আগে সে রোজ 8 কিলো ক্ষীর, জলখাবারে 20টা লুচি খেত, প্রচুর ঘিও খেত সে। বর্তমানে বিষ্ণুধর ডায়েটিং করছে, তাই তার খাদ্যাভ্যাসে সংযম আর কৃচ্ছ সাধন প্রভাব ফেলে। এই কারণেই সে মাত্র 300 গ্রাম ক্ষীর খায়। জলখাবারে লুচি কমে হয়েছে 15টা, ভাত খায় মেপে 250 গ্রাম চালের, আর গরম ভাতের সঙ্গে 4 চামচ ঘি খায়। বিকেলে 2 গ্লাস শরবত আর 4টে কড়া পাকের সন্দেশ। মাছ মাংস সে ছোঁয় না। বিষ্ণুধরের খাদ্যাভ্যাসের এই বিপুল আয়োজন দেখে তাই ক্ষিতীশ সিংহ বিদ্রূপ করেছেন। প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতীর পরিচয় দাও। উত্তর, মতি নন্দী রচিত কোনি উপন্যাসের পার্শ্ব চরিত্রগুলির মধ্যে অন্যতম ক্ষিতীশের স্ত্রী লীলাবতী। লীলাবতী অত্যন্ত দৃঢ় ব্যক্তিসম্পন্না। তিনি তার ব্যক্তিত্ব দিয়েই ক্ষিতীশ সিংহের পরিবারটিকে বাঁচিয়ে রাখেন। লীলাবতীর চরিত্রের কঠোরতম আড়ালে একটি কোমল নারী হৃদয় ছিল। নিঃসন্তান লীলাবতী কাছে আসতে দেরি হওয়ায় কোনিকে যেমন ধমক দেন, তেমনি আবার স্বামীর হাতে তৈরি করা সাঁতারু কোনির নেতৃত্ব নিজের চোখে দেখার জন্য প্রতিযোগিতার আসরে উপস্থিত থাকেন। কোনি জিতলে তাকে পুরস্কার দেওয়ার কথাও বলেন। লীলাবতী ছিলেন ক্ষিতীশের যথার্থ জীবনসঙ্গী। তিনি সংসারটিকে শক্ত হাতে ধরে রেখেছিলেন বলেই ক্ষিতীশের পক্ষে প্রায় বেতন ছাড়াই সাঁতারের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। লীলাবতী মাঝে মাঝে এ নিয়ে অনুযোগ করলেও স্বামীর পরিশ্রমী সত্তার প্রতি তার গভীর শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। ক্ষিতীশের প্রায় পরন্ত ব্যবসা লীলাবতী নিজের ব্যবসা বুদ্ধি প্রয়োগ করে আবার প্রতিষ্ঠিত করে তুলেছিলেন। ক্ষিতীশের নানা রকম ফন্দি ফিকির তিনি সহজেই ধরে ফেলতে পারেন। এত গুণ থাকা সত্ত্বেও লীলাবতী সনাতন সংস্কারে আচ্ছন্ন। তিনি স্বামীর এঁঠো পাতে ভাত খেতেন। ক্ষিতীশের মতো
স্বাস্থ্য সচেতন ক্রীড়াবিদের স্ত্রী হয়েও অস্বাস্থ্যকর এই রীতি পালন তিনি চালিয়ে যেতেন ক্ষিতীশের আপত্তি সত্ত্বেও। পরের অত্যন্ত একটি দরকারি প্রশ্ন, প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতিতে কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো? এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি। উত্তর, প্রখ্যাত কথাসাহিত্যিক মতিনন্দী রচিত কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহ এবং লীলাবতীর উপার্জনের পথ ছিল তাদের পারিবারিক ব্যবসা। গ্রে স্ট্রিটে ট্রাম লাইনের পাশে সিনহা টেলারিং নামে একটি দোকান ছিল। দুজন দর্জি সেখানে জামা প্যান্ট তৈরি করত। দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ জুপিটার ক্লাবে সাঁতার প্রশিক্ষণে ব্যস্ত থাকার দিনে 2 ঘন্টাও দোকানে থাকতে পারত না। এক সময় দেখা গেল আলমারির অর্ধেকের বেশি কাপড় চুরি হয়ে গিয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি এবং ব্যবসায় লাভের চেয়ে লোকসানের পরিমাণই বেশি। তখনই লীলাবতী সেই ব্যবসার দায়িত্ব নেন। লীলাবতী তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়ে দোকানের নাম পরিবর্তন করে রাখেন প্রজাপতি। নিজের গয়না বন্ধক দিয়ে দোকানটিকে নতুন করে সাজান। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে শুধুমাত্র মহিলা ও শিশুদের পোশাক তৈরি করতে শুরু করেন। দোকানে পুরুষ কর্মচারী না রেখে টেইলারিং ডিপ্লোমা প্রাপ্ত 2 জন মহিলাকে সেখানে নিযুক্ত করেন। 4 বছরের মধ্যেই দোকানের স্ত্রী বৃদ্ধি পায়। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া যেত, কিন্তু পরে 10 দিনের আগে সম্ভব হয় না। বিচক্ষণতা ও ব্যবসায়িক বুদ্ধিতে বন্ধকি গয়নাগুলি অনেকটাই ফিরিয়ে আনেন লীলাবতী। দোকান বড় করার জন্য তিনি নতুন ঘরেরও সন্ধান করতে থাকেন। এভাবেই লীলাবতীর কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতায় প্রজাপতি ডানা মেলতে সক্ষম হয়।
পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে পড়বে। এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, তোমরা বুঝে ঠিকভাবে উত্তর দিও। উত্তর, মতিনন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি সহজাত জীবনযোদ্ধা। জন্ম থেকেই বেঁচে থাকার জন্য দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে যেমন সে অভ্যস্ত, তেমনি সাঁতারে চ্যাম্পিয়ন হয়ে উঠতেও সে প্রকৃত সংগ্রামী। কোনি তার বন্ধুদের সঙ্গে গঙ্গায় বারুণীর আমের জন্য যে সংগ্রামে লিপ্ত হয়েছিল, তার ফলেই ক্ষিতীশের মতো প্রশিক্ষণের চোখে পড়ে সে। তার জেদ এবং প্রতিহিংসা কোনির সংগ্রামী সত্তার পরিচয় দেয়। এরপরও নেতাজি সঙ্গের অবিরাম হাঁটা প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকার জন্য কোনির প্রচেষ্টার মধ্য দিয়ে তার অধ্যবসায় ও পরিশ্রম করার ক্ষমতা প্রমাণিত হয়। ক্ষিতীশের চোখে অবশেষে রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হেরে যাওয়া ও হেরে গিয়ে কোনির যে আচরণ, তাতে জেতার তীব্র খিদে লক্ষ্য করেছিল ক্ষিতীশ। সুতরাং কোনির সাফল্যের যুদ্ধে যে ক্ষিতীশের প্রশিক্ষণের অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। প্রশিক্ষক ক্ষিতীশ ও তার যোগ্য শিষ্য কোনি একে অপরের পরিপূরক। শারীরিক ব্যায়াম, মৌখিক পরামর্শ, ঘন্টার পর ঘন্টা ক্লান্ত প্রশিক্ষণ কোনিকে ধীরে ধীরে দক্ষ সাঁতারুতে পরিণত করেছে। এক সময় কোনি ধৈর্য হারিয়েছে, সে বিরক্ত হয়েছে, ছটফট করেছে মুক্তির জন্য। কিন্তু ক্ষিতীশ অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকেছেন জলের পাশে। সময়কে তাড়া করে একসময় তাকে অতিক্রম করেছে কোনি, যন্ত্রণাকে পোষ মানিয়েছে। অবশেষে এই অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের ফলস্বরূপ সাফল্য এসেছে হাতের মুঠোয়। এভাবেই ক্লাবের রাজনীতি, অপমান বা দারিদ্র্য, সব ক্ষেত্রেই প্রশিক্ষক ক্ষিতীশের ফাইট কোনি ফাইট উচ্চারণ কোনির জীবনে মূলমন্ত্র হয়ে ওঠে, তাকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেয়। কোনি রচনা অবলম্বনে ক্ষিতীশের চরিত্রটি বিশ্লেষণ করো।
এটি কিন্তু অত্যন্ত ভালো প্রশ্ন, চরিত্র ভালো করে পড়বে। উত্তর, মতিনন্দীর কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ক্ষিতিশ সিংহ বা খিদ্দা। উপন্যাসের নায়িকা বা মুখ্য চরিত্র কোনির যাবতীয় কাজকর্মের চালিকা শক্তি তিনি। তাই শেষ বিচারে ক্ষিতীশকে কেন্দ্র করেই কোনির আবর্তন এবং উত্তরণ। পরের পয়েন্ট, দক্ষ প্রশিক্ষক। সাঁতারে প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ সিংহের দক্ষতা প্রশ্নাতীত। জহুরির দৃষ্টি তার, তাই বারুণীর দিন গঙ্গার বুকে আম সংগ্রহকারী কোনির মধ্যে এক প্রতিশ্রুতিবান সাঁতারুকে খুঁজে নিতে ভুল হয়নি তার। লিখবে মনস্তত্ত্ববিদ। দক্ষ মনোবিদের সব গুণ আছে খিদ্দার, তাই বিষ্ণুচরণ ধরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। স্ত্রী লীলাবতীকে দিয়ে কোনির জন্য ব্যবস্থা করিয়ে নেন। আবার কোনির কাছ থেকে সাঁতারু হিসেবে তার সেরাটা বের করে নেন মনস্তাত্ত্বিক দাওয়াই প্রয়োগ করেই। পরের পয়েন্ট, লড়াকু মনোভাব। জুপিটার খিদ্দাকে অপমান করেছে, সেসবের জবাব দিতে অ্যাপোলোর সাহায্য নিয়েছিল ক্ষিতীশ। তবুও শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে সুবিধাবাদী অবস্থা নেননি তিনি। তার সাফ কথা, অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না, কিন্তু কোনি যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। নীতিনিষ্ঠ, জেদি আর লড়াকু ক্ষিতীশ সিংহ আদর্শ শিক্ষকের গৌরবময় আসনে চির অধিষ্ঠিত। পরের প্রশ্ন, ওটাতেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, মতিনন্দী রচিত কোনি উপন্যাসে বর্ণিত কোনি জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ জিতে খিদ্দাকে দেখতে পেয়ে প্রবল আবেগে তার বুকের উপর ভেঙে পড়ে। কোনি জানায় সাঁতার কাটার সময় তীব্র যন্ত্রণায় সে মরে যাচ্ছিল। এই কথা প্রসঙ্গে খিদ্দা কোনিকে আলোচ্য উক্তিটি করেন। ক্ষিতীশের উদ্দেশ্য ছিল কোনিকে একজন শ্রেষ্ঠ সাঁতারু রূপে প্রতিষ্ঠা করা। কোনির অন্তর্লীন প্রতিভার সার্থক পরিস্ফুটনে ক্ষিতীশ স্থির ছিল। সমস্ত অপমান লাঞ্ছনা ক্ষিতীশ সহ্য করেছে কোনির জন্য। কোনিকে প্রশিক্ষণের জন্য ক্ষিতীশ আত্মসুখ বিসর্জন দিয়েছেন, পরিবার প্রায় ত্যাগ করেছেন। কোনি ছিল ক্ষিতীশের একটি স্বপ্নের প্রতিরূপ।
সেই স্বপ্নকে সার্থক করতে ক্ষিতীশ ক্লাবের রাজনীতি শিকার হয়েছে। সেই অপমানের যন্ত্রণায় ক্ষিতীশ কাতর হয়েছে, কিন্তু সেই যন্ত্রণায় ক্ষিতীশকে লক্ষ্যে স্থির রেখেছে। সাফল্যের এই জেদ ক্ষিতীশ কনির মধ্যেও সঞ্চারিত করে। তাই শেষ মুহূর্তে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কনি জলে নেমে যখন প্রবল আক্রোশে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তীব্র শারীরিক যন্ত্রণা কনিকে প্রতি মুহূর্তে বিদ্ধ করতে থাকে। যেহেতু কনির মধ্যে সাফল্যের দৃঢ় প্রত্যয়ী মানসিকতা খিদ্দার মাধ্যমে সঞ্চারিত হয়, তাই কনির যন্ত্রণা প্রতিটি অনুভবেই ক্ষিতীশের অস্তিত্ব। পরের প্রশ্ন, কনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা। হিয়ার কোন কথা কনিকে বিভ্রান্ত করলো? এই বিভ্রান্তি দূর করার জন্য সে নিজেকে কি বলেছিল? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন, পর্ষদ নমুনার প্রশ্ন। এটা তোমরা একটু ভালো করে করো, যেহেতু বিগত বছরগুলিতে আসেনি, এবার কিন্তু আসার চান্স অত্যন্ত প্রবল। তোমরা এটিকে ভালো করে রেডি করো। উত্তর, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে গিয়ে অন্য সকলকে যখন শহর ঘুরতে গিয়েছিল, তখন কনি ঘরে একা ছিল। হঠাৎই হিয়া মিত্র ঘরে ঢোকে এবং কনিকে চকলেট খেতে দিলে সে তা প্রত্যাখ্যান করে। এতে হিয়া তাকে বলে যে কনি অকারণ কমপ্লেক্সে ভুগছে। সঙ্গে সঙ্গে হেসে আরও বলে যে হিংসা ভালো নয়। হিয়ার এই কথাটি কনিকে বিভ্রান্ত করেছিল। কনির হিয়ার প্রতি যে মনোভাব ছিল, তাকে হিংসা বলা যায় কিনা তা নিয়ে সে দ্বন্দ্বে ছিল। কনি জানত হিয়া সম্পর্কে তার মনে বিতৃষ্ণা রয়েছে, কারণ সে হারতে ঘৃণা করে, আর তার জীবনের প্রথম প্রতিযোগিতায় হিয়া তাকে হারিয়েছিল। কিন্তু হিয়ার প্রতি তার যে বিদ্বেষ, তাতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ স্পৃহা থাকলেও হিংসা ছিল না, কারণ হিংসা করে দুর্বলেরা। আর কনি নিজের ক্ষমতা জানত, তাই সে হিয়ার কথা শুনে বিভ্রান্ত হয়েছিল। হিয়ার কথায় বিভ্রান্ত কনি হিয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মমগ্ন হয়ে স্বগতোক্তিতে বলে যে সে মোটেই হিয়াকে হিংসা করে না। হিয়ার এই চকলেট দেওয়া আসলে বড়লোকি দেখারই একটি পন্থা। সে হিয়ার ভিক্ষে চায় না। হিয়া নিজের জিনিস দিতেও কার্পণ্য করে না, অন্যের জিনিস নিতেও তার কুণ্ঠা নেই। হিয়ার এই স্বভাবকে কনি বড়লোকি চাল বলে বর্ণনা করে। কে আপন কে পর, এই জ্ঞান কনির যথেষ্টই আছে।
হঠাৎই তার চোখে ভেসে ওঠে ৭০ সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে ৭০ সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর: মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে পর্যন্ত মহারাষ্ট্রের একের পর এক সোনাজয়ী সাঁতারু রমা যোশীর শুধু নামই শুনেছিল কোনি। মাদ্রাজে গিয়ে রমা যোশীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। প্রথমটায় সাধারণ চেহারার মেয়েটিকে চিনতে না পারলেও নাম শুনে সে বুঝে যায় এই তার সেই প্রবল প্রতিদ্বন্দ্বী, যাকে হারানোর জন্য কোনিকে অক্লান্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে যায় ৭০ সংখ্যাটি। ক্ষিতীশ সর্বত্রই কোনির চোখের সামনে বড় অক্ষরে লাল কালিতে ৭০ সংখ্যাটি লিখে বুঝিয়ে রেখেছিল। ওটা হলো আসলে ৭০ সেকেন্ডে, অর্থাৎ ১ মিনিট ১০ সেকেন্ডে, যা ছিল রমা যোশীর সময়ের চেয়ে ২ মিনিট কম। আর এটাই ছিল কোনির লক্ষ্য, কোনি যাতে সে বছরই রমা যোশীর সময়কে অতিক্রম করে যেতে পারে। তাই কোনির চোখে সর্বদাই ওই সময়টাকে ভাসিয়ে রেখেছিল ক্ষিতীশ। শয়নে স্বপনে কখনো ও যাতে কোনি এ কথা না ভোলে, সেই জন্য তার এই বন্দোবস্ত। সেই কথাই রমা যোশীকে দেখে কোনির মনে পড়ে গিয়েছিল। এর প্রশ্ন, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে রেডি করবে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এটি ভালো করে রেডি করবে। ক্ষিতীশ ও কোনিকে প্রশিক্ষক তার সাঁতারু হিসেবে প্রতিষ্ঠা পেতে নানান প্রতিবন্ধকতা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। ধীরেন ঘোষ, বধূ চাটুর্যে, অমিয়া, হরিচরণরা কখনো কোনিকে ক্লাবে ভর্তি না করে, কখনো ও সাঁতারের পুলে তাকে ডিসকোয়ালিফাই করে, কখনো বা প্রথম হওয়া সত্ত্বেও জোর করে তাকে দ্বিতীয় বলে ঘোষণা করে বিপর্যস্ত করে দিতে চেয়েছে। আসল কথা, ক্ষিতীশ ও কোনিকে ক্রীড়াক্ষেত্রে হারাতে না পেরে তাদের মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে। এমনকি ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে অমিয়া ব্লাউজ করতে এসে কোনিকে ঝি বলে সম্বোধন করে তার মনোবল ভাঙতে চেয়েছে। অমিয়ার কথায় ক্ষুব্ধ কোনি ক্ষিতীশের কাছে তার লজ্জা অপমানের কাহিনী শোনালে তিনি কোনির উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্যটি করেন।
অমিয়ার ব্যঙ্গোক্তিতে কোনি আঘাত পাওয়ায় ক্ষিতীশ তাকে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেন। কোনির সবচেয়ে বড় পরিচয় সে একজন সাঁতারু। একজন সাঁতারুর আসল লজ্জা যখন সে প্রতিযোগিতায় পরাজিত হবে আর গর্ব হলো যখন সে জয়লাভ করবে। ব্যক্তিগত আক্রমণ ও অপমান একজন সাঁতারুকে কখনো পরাজিত করতে পারে না। ক্ষিতীশ এ কথাই বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? উত্তর, বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে গৃহীত উদ্ধৃত অংশে হিয়া মিত্রের প্রতি কোনির প্রতিদ্বন্দ্বিতার আক্রোশকে পুষে রাখার কথা বলা হয়েছে। চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কোনি জল চেয়ে হিয়া মিত্রের শিক্ষকের কাছে প্রত্যাখ্যান হয়। এই ঘটনায় অপমানিত কোনি পরে হিয়া মিত্র জল দিতে আসলে আঘাত করে গ্লাসটা ফেলে দেয়। কোনির এই হিংস্র ক্ষোভকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে। সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ কোনির মধ্যে ভবিষ্যৎ চ্যাম্পিয়নকে দেখতে পেয়েছিলেন। তিনি বুঝেছিলেন কোনির মধ্যে জেতার জন্য খিদে তৈরি করাটা খুব জরুরি। অত্যন্ত গরিব ঘরের মেয়ে কোনির মধ্যে খুব একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু জীবনের প্রথম সাঁতার প্রতিযোগিতায় হিয়া মিত্রের কাছে পরাজয় তার মধ্যে এক ধরনের রাগ ও যন্ত্রণার সৃষ্টি করে। তার সঙ্গে যুক্ত হয় প্রতিশোধ স্পৃহা। চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে অপমানিত কোনির আক্রোশ দেখে ক্ষিতীশ বুঝেছিলেন মনস্তাত্ত্বিক দিক থেকে কোনির এই ক্রোধ তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এই প্রতিদ্বন্দ্বিতা কোনির মধ্যে থাকলে সাঁতার প্রতিযোগিতায় সেই বারুদের বিস্ফোরক হবে, ফলে কোনির সাফল্য নিশ্চিতভাবে সম্ভব হবে। পরের প্রশ্ন, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে রেডি করো। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ তার শিষ্য কোনিকে বকতে চেয়েছিলেন।
চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কোনি হিয়ামিত্রের শিক্ষকের কাছে জল চেয়ে প্রত্যাখ্যাত হয়। এরপরে হিয়ামিত্র এক গ্লাস জল দিতে আসলে অপমানিত কোনি আঘাত করে গ্লাসটা ফেলে দেয়। কোনির এমন আচরণের অভদ্রতায় ক্ষিতিশ সিংহ কোনিকে তিরস্কার করতে চেয়েছিলেন। সাঁতারু হিয়ামিত্র এবং কোনির প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবল। অর্থনৈতিক অবস্থানের পার্থক্যে হিয়ামিত্রের শিক্ষক ও বন্ধুরা কোনিকে তাচ্ছিল্য করলে কোনির ক্ষোভ জ্বলে ওঠে। ক্ষিতীশ কোনির মনস্তত্ত্ব বিচার করে বুঝতে পারে কোনির এই আক্রোশ তাকে উদ্দীপিত করবে, ফলে সাঁতারে হিয়াকে পরাজিত করার ক্ষেত্রে কোনির এই প্রতিদ্বন্দ্বিতা তাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে। তাই ক্ষিতীশ কোনির ভবিষ্যৎই লড়াই এর তীক্ষ্ণতাকে বজায় রাখতে কোনিকে তিরস্কার করতে পারেননি।